হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লম্বা একটা বিরতির পরে চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে হচ্ছে আলু ঝোল খাসির মাংসের সাথে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তার আগে বলে রাখছি, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রান্নার শুরুতে প্রথমে দেখে নিলেন এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ আছে। আমি এই রান্নায় টোটাল ১ কাপের একটু বেশি, মানে সোয়া ১ কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে প্রথমে বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়েছি। চুলাটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, বেশি হাই জাল দিলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো প্রায় আমার ৫ থেকে ৭ মিনিট হয়ে গেল, আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে। এখন আমি বেরেস্তাটা একটি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে আলাদা করে নিচ্ছি। তেল সেই একই পরিমাণ তেলই থাকবে। এই তেলে এখন আমি রান্নার পেঁয়াজটা দিয়ে নিব। তার আগে আমি এই বেরেস্তা ভাজা তেলে আলু ছেড়ে দিব। যে আলুটা আমি রান্নায় ব্যবহার করছি এটা নতুন আলু, তাই আলুগুলো ছোট সাইজের, তাই আমি আস্ত রেখেছি। বড় সাইজ হলে মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নিতে পারেন। আর আলুটা ভাজার জন্য আমি এখানে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ ব্যবহার করেছি। সামান্য একটু হলুদ লবণ দিয়ে আলুটা যদি ভেজে নেন তাহলে গোস্তর তরকারি আলুটা কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়। অনেকেই সরাসরি দিয়ে কষান, সেটাও মজা হয়, কিন্তু এইভাবে যদি ভেজে খান গ্যারান্টি দিচ্ছি আলু খেতে অসাধারণ লাগবে। কারণ ভাজা আলু গোস্তের তরকারিতে খুবই টেস্ট দেয়, আর সেটা যদি মশলাদার কষানো মাংসের সাথে হয় তাহলে তো কথাই নেই। তো আলুটা আমি বিরিয়ানির আলুর মতোই এপাশ ওপাশ একটু হালকা ঝাঁঝালো ভেজে নিব, যাতে একটু মানে ঝলসানো থাকে আর কি। এপিট ওপিট করে প্রায় ২-৩ মিনিট ভাজার পরে আমি সেই একইভাবে স্ট্রেনারের সাহায্যে আলুগুলোকেও তুলে নিব। তো আমার আলু ভাজাটাও হয়ে গিয়েছে। এখন এই তেলে আমি বাকি রান্নার পেঁয়াজটুকু দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলটা একবারই ব্যবহার করেছি। রান্নায় আমি পরিমিত তেল দেওয়ার চেষ্টা করি, আর তাছাড়া আমি যে গোস্তগুলো নিয়েছি সেটা তো যথেষ্ট তৈলাক্ত, যার কারণে আমি এখানে তেলের পরিমাণটা কম নিব। আপনারা খেয়াল করবেন যখন বাজার থেকে গোস্ত নিয়ে আসে সেটাতে পর্যাপ্ত পরিমাণে যদি তৈলাক্ত হয় সেক্ষেত্রে তেলটা খুবই অল্প পরিমাণে দিতে হবে, না হলে রান্নার শেষে তেল একদম উপরে ভেসে থাকবে, যেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এখানে আমি সেই পেঁয়াজ ভাজতে ভাজতে আমি প্রায় হাফ চা চামচের মতো আস্ত জিরা, আমি ৩-৪টা গোলমরিচ, ২-৩টে লবঙ্গ, আর হচ্ছে ২টো তেজপাতা, ৩টে এলাচ, ২ টুকরো দারচিনি, এইগুলো দিয়ে আবার একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি রান্নার জন্য যতটুকু লবণ প্রয়োজন আমি এই লবণটা আগে ২ চামচের মতো একটু দিয়ে নিব। তাতে করে আমার পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা ভাজা হবে, প্লাস তরকারিতে মশলার কালারটাও সুন্দর আসে কষানোর সময়। তো আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। রান্নার পুরোটা সময় আমি চুলাটা মিডিয়াম টু হাই বা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। যখন পাত্রটি আমি প্রথমে বসিয়ে দিয়েছিলাম সেই সময়ে তেলটা গরম হওয়ার জন্য আমি চুলাটা হাই দিয়েছিলাম। পরবর্তীতে আমি যখন রান্না শুরু করি সেক্ষেত্রে আমি মিডিয়াম টু লো আঁচে দিয়ে রান্না করি। এখন যেহেতু আমি মশলাটা কষাবো, এখন আমার চুলাটা মিডিয়াম টু হাই আঁচে আছে। আপনারা এই আঁচেই রান্না করার চেষ্টা করবেন, না হলে সব কিছু কাঁচা থেকে যাবে, তখন পুড়ে যাবে বা গন্ধটা ভালো আসবে না। তো যেহেতু খাসির গোশত, সেই ক্ষেত্রে আমি এখানে প্রায় ১.৫ টেবিল চামচ আদা বাটা এবং ১ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। কারণ খাসির গোশতে একটু আদা বাটা দিলে ভালো হয়, বেশি দিলে। আর গরুর মাংস হলে এখানে আদা এবং রসুন সমান তালে দিতে হয়। আর এখানে আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। অনেকে পেঁয়াজ বাটা দেন ঝোল ঘন করার জন্য, আমি এখানে ঝোলটা একটু পাতলা পাতলা চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচি ইউজ করেছি। আর আমার এখানে যেহেতু মাংসের অনুপাত অনুযায়ী মশলা,
এখানে 1 কেজি 200 গ্রাম অনুযায়ী আমি মশলাটা ব্যবহার করেছি। 1 কেজি 200 গ্রামের গোস্তর অনুপাত অনুযায়ী। আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, এবং মরিচ গুঁড়ো ঝাল অনুযায়ী, যে ঝাল বেশি খান সে একটু বেশি দিবেন, ঝাল কম খান সে কম খাবেন। আমি এখানে আমাদের ফ্যামিলি পার্সন অনুযায়ী 2.5 চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। যেহেতু আমার একটা বাচ্চাও আছে, সেও খায়, সেক্ষেত্রে আমি একটু মিডিয়াম রাখার চেষ্টা করেছি। আর এখানে বাজারে যে কেনা জিরার গুঁড়া পাওয়া যায় সেটা না দিয়ে টেস্ট বাড়ানোর জন্য আমি যে জিরার ফাঁকি আমি ব্যবহার করি রান্না শেষে ভেজে, সেই জিরার ফাঁকিটাই আমি গুঁড়ো হিসাবে করে রাখি, সেটা আমি ব্যবহার করলাম মাংসের রান্নায়। এতে করে ঝোলের টেস্টটা খুব ভালো আসে। তো আমি এখানে একবার অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোটা আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো হবে। আর এখানে আমি যে পানিটা ব্যবহার করছি সেটা কিন্তু গরম পানি। আমি আমার রান্নার পুরোটার সময় গরম পানি ব্যবহার করি, এতে করে সেদ্ধ প্লাস হচ্ছে মশলা কষানোটাও খুব সুন্দর হয়। এখানে আমি খাসির গোশত রান্না করার সময় আমি একটু জয়ত্রী দিয়ে দিলাম হাত দিয়ে ভেঙে। জয়ত্রীটা আমি একটু ব্যবহার করার চেষ্টা করি, এতে ফ্লেভারটা খুব ভালো যায়। মাংস কষানো হয়ে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে প্রায় ধুয়ে রাখা, ঝরিয়ে রেখেছিলাম মাংস ধুয়ে, সেই ঝরানো মাংসটা আমি এখন দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি কোনো পানি ব্যবহার করব না। আমি মশলা কষানোর সময় যতটুকু করেছি। এখন আমি এই মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে প্রায় 30 মিনিটের মতো কষাবো। এই 30 মিনিটে মাংস থেকে যথেষ্ট পানি ছাড়বে, এবং সেই পানিতে যদি মাংস সেদ্ধ না হয় সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরেকটু পানি ব্যবহার করব। বলে রাখা ভালো, খাসির গোশত কিন্তু ধোয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। ছোট ছোট পশম থাকে, তাই যদি ঘরে সার্ভেন্ট থাকে তাদেরকে দিয়ে যদি ধুয়ে রাখেন, নিজে একবার দেখে ধুবেন। কারণ আমি দেখেছি যে একদম নিখুঁতভাবে এমনভাবে গায়ের সাথে লাগানো থাকে যেটা পরিষ্কার করা আসলে খুব কঠিন। তাই একটু লবণ পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর ওয়াশ করা ভালো। তো এখানে আমার মাংস দেখুন কষাতে কষাতে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন পানিটা আমি জাস্ট কষিয়ে কষিয়ে টেনে নেওয়ার পালা। যেহেতু টাটকা মাংস, আমার মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। আমি 30 মিনিট কষাতে কষাতে মাংস প্রায় 50% সেদ্ধ হয়ে এসেছে। আর যেহেতু এখানে আমি নতুন আলু আস্ত ব্যবহার করেছি, তাই সেই ভেজে রাখা আলুটাও আমি এই পর্যায়ে পানি যখন মিডিয়াম শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে আমি এটাকেও কষিয়ে নিব। কষিয়ে আমি এটাকে সেদ্ধ করার জন্য আমি প্রায় 2 কাপের মতো পানি এখানে ব্যবহার করলাম। এখন পানিটাকে ভালোভাবে জাল দিয়ে ঝোলের পর্যায়ে নিয়ে আসব। এই পর্যায়ে আমি এটাকে আরও প্রায় 30 মিনিট এটাকে পুরো জাল দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করে দেখেছি ঝোলটা যখন একটু টেনে এসেছে, তখন আমি এখানে সামান্য চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি লবণটা চেক করে নিয়েছি, যদি লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে এখন দিয়ে দেওয়া যাবে। তো দেখুন কালারটা খুব সুন্দর চলে এসেছে, আর ঝোলটা একটু পাতলা পাতলা হয়েছে। তো আমার খুব বেশি যে টাইম না, আমার পুরো টাইম যদি আমি বলতে যাই, আমার 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। ঝোল দেওয়ার পরে প্রায় 15 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি। 15 মিনিট জাল করে নেওয়ার পর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আরও 5 মিনিট একদম মিডিয়াম টু লো আছে, মানে একটু নিভু আঁচে রেখেছি কালারটা ছেড়ে আসার জন্য। দেখুন মাংসের কালারটা কি সুন্দরভাবে ছেড়ে এসেছে, আর তেলটাও হালকা উপরে উঠে এসেছে। খুব বেশি তেল এখানে ব্যবহার করি নাই বিধায় এখানে তেলটা খুব সুন্দরভাবে হালকা লাইটলি হয়েছে। এই পর্যায়ে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। জিরার ফাঁকি দিয়ে চুলাটা বন্ধ করে আমি এটাকে চুলার উপরে আরও 5 মিনিট রেখে দিব। ঢাকনা খোলা যাবে না, ঢাকনা খুললে জিরার ফাঁকির যে একটা ফ্লেভার এটা চলে যাবে। তাই ঢাকনা বন্ধ করে রেখে আমি এটাকে চুলার উপরে আরও 5 মিনিট রেখে দিব। আর যারা একটু মাংসের ঝোল বা আলু ঝোল এভাবে পছন্দ করেন, তাদের ঝোলের ক্ষেত্রে কিন্তু এই একটু পাতলা পাতলা হলে ওই সময় নামালে ঝোলটা পরে কনসিস্টেন্সি ভালো আসে। আর শুরুতেই যদি আপনি একদম ঘন করে নামান, কিন্তু সেটা ঝোল থাকে না, গায়ে গায়ে লেগে যায়। তো আমি আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে এখন চুলাটা বন্ধ করে আমি এটাকে একদম চুলার উপরে বসিয়ে রাখবো। আমার কিন্তু রান্না শেষ। রান্নার লুকটাও কিন্তু দেখতে অসাধারণ হয়েছে।
ছুটির দিনে শুক্রবারে আমরা সবাই কম বেশি এই ধরনের আইটেম খেতে পছন্দ করি। রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চেষ্টা করবেন বাসায় সবাই এটা তৈরি করে পরিবার পরিজনদের সাথে খেতে। আশা করছি নিরাশ হবে না এভাবে যদি রান্না করেন। আমি নতুন রাঁধুনিদের আরও বলছি, যারা ব্যাচেলার ভাইয়ারা আছেন তাদেরকেও বলছি চেষ্টা করে দেখতে পারেন এভাবে রান্না করে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।